বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনা চায়নায় বাংলাদেশিদের জন্য মেডিকেল সেবা নিয়ে। আমি শুরুতে ভেবেছিলাম আমি চায়নার একটা হসপিটালে যাব এবং সেখান থেকে প্রসিডিওরগুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু হসপিটাল থেকে তাদের সেবা সম্পর্কিত সমস্ত তথ্য পাইলেও কীভাবে বাংলাদেশিদেরকে এখানে প্রসেস করে আসতে হবে সেই সম্পর্কিত আমি কোনো রকমের তথ্য তাদের কাছ থেকে পাইনি। পুরো ভিডিও দেখলে আপনারা বাংলাদেশিদের জন্য চায়নায় মেডিকেল সেবা নেওয়ার যে বাস্তবতা আছে সেই বাস্তবতা সম্পর্কে আপনারা জানতে পারবেন। বাংলাদেশ এবং চায়নার মেডিকেল সেবা নিয়ে এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে আমি এই ভিডিওতে সবটুকু তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটা আমি মোটামুটি 4টা ভাগে ভাগ করছি। তার ভিতর প্রথম হচ্ছে আমি আপনাদেরকে ফিজিক্যালি একটা হসপিটাল ভ্রমণ করে দেখাবো, সেই হসপিটালের কি রকমের ফ্যাসিলিটিস আছে এবং কীভাবে তারা সেবা দিয়ে থাকে রোগীদেরকে। দ্বিতীয়ত, এই জায়গাতে কিভাবে আসতে হবে এবং কিভাবে চিকিৎসা নিতে হবে এবং কোথায় যাইতে হবে সেটার জন্য সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে জানাবো। তৃতীয়ত, এই ফ্যাসিলিটিসগুলোর পিছনে যে মানুষগুলো কাজ করতেছে সেই মানুষগুলো সম্পর্কে আমি জানার চেষ্টা করছি। অবশ্য এই তথ্যগুলো এমনিতেই বের হয়ে আসছে। এবং চতুর্থত, আপনারা যেই কোশ্চেনগুলো করছেন এবং সেই কোশ্চেনের কিছু অ্যান্সার আপনারা ভিডিওর ভিতরে পাবেন এবং স্পেসিফিকভাবে আমি আপনাদেরকে আরও কিছু অ্যান্সার দেব এবং সেই সাথে এখান থেকে যেই সমস্ত রোগী চিকিৎসা নিয়ে বাংলাদেশে চলে গেছেন সেই সমস্ত রোগীর কিছু ফিডব্যাক আমি আপনাদেরকে দিব। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে বাংলাদেশ থেকে যারা আপনারা চায়নাতে চিকিৎসা সেবা নিতে আসতে চাচ্ছেন তাদের পুরো ধারণাটা চেঞ্জ হয়ে যাবে এবং চিকিৎসা এবং প্রসেস সম্পর্কে সম্পূর্ণ রকমের একটা আইডিয়া পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অলরেডি ফোসানের সেই বাংলাদেশিদের জন্য যে ডেডিকেটেড হসপিটাল সেইটাতে চলে আসছি। হসপিটালের একদম মেইন গেট হিসেবে এইখানে যেই পরিমাণ ভিড় থাকার কথা ছিল সেরকম ভিড় আসলে দেখা যাচ্ছে। মেইন দরজা দিয়ে আমি এখন ভিতরের দিকে ঢুকবো। আমার ওখানে রিসেপশনে কথা হয়েছে এবং আমি দেখব যে এখানে আসলে তারা কিভাবে আমাদেরকে হেল্প করে এবং আমাদেরকে কিভাবে ইনফরমেশন দেয়। এনিহাও, হসপিটালের ভিতরে ঢুকতেই চাইনিজ হেল্প ডেস্ক থেকে আমাদেরকে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্কের দিকে দেখায় দিল হাত দিয়ে, ইশারা দিয়ে। ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যাওয়ার আগে এই জায়গাটা একটু দেখেন, খুবই রুচিশীল এবং সুন্দর ডিজাইন করা এখানে এবং এই জায়গাটা খুবই পরিষ্কার। এইটা একদম হসপিটালের ভিতরের অংশ। আমরা মেইন গেট দিয়ে যখন হসপিটালের ভিতরে ঢুকেই হচ্ছে এই জায়গাটা দেখতে পারবো এবং এইখানে বেশ কয়েকটা পার্ট আছে সার্ভিসের জন্য। সেটা হচ্ছে, আমরা যদি এক পাশ থেকে শুরু করি, এখানে হসপিটালে ঢুকতে হাতের ডান সাইডে এখানে যেই অংশটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে একটা ম্যাপ। এই ম্যাপে এই পুরো হসপিটালের কোন জায়গাতে কোন ডিপার্টমেন্টের বিল্ডিংগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এবং সেই বিল্ডিংয়ের উপরে আপনারা দেখবেন যে এখানে নাম লেখা আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের। এর কারণ হচ্ছে যাতে কোনো লোক এসে সরাসরি এই ম্যাপটা দেখে বুঝতে পারে যে তাকে আসলে কোথায় কোন সেবার জন্য যাইতে হবে। আর যেহেতু এটা একটা কম্প্রিহেন্সিভ হসপিটাল, কিন্তু তারপরেও এখানে স্পেশাল কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন টিউমার ক্যান্সারের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, সেটার জন্য একটা আলাদা বিল্ডিং আছে। তারপরে মা এবং শিশুর জন্য এখানে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেটার জন্য আলাদা বিল্ডিং আছে। এবং আমরা যেই বিল্ডিংটাতে আছি এখন, এই যে শুরুতে একদম হাতের বাম সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাতে এখন আমরা আছি এবং আমরা এখানে ইন্টারন্যাশনাল যেই পেশেন্টগুলো আসবে সেই পেশেন্টের জন্য এখানে আলাদা আরেকটা সেকশন আছে, সেই সেকশনে আমরা এখন যাব। এই জায়গাটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এবং ফরেন যেই পেশেন্টগুলো আসে সেই পেশেন্টরা সাধারণত সরাসরি এই জায়গাতে যায় এবং এখান থেকে তারা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং এর ভিতরে জরুরি ট্রিটমেন্টের জন্য একটা আলাদা জায়গা আছে এবং এটার আরও একটা দরজা আছে। এটার বিস্তারিত সম্পর্কে আমরা এর পরে জানবো। তো আমরা একটু সাইড থেকে ঘুরে আসি। বাংলাদেশের মতো এখানেও সেমভাবে স্পেশাল যেই ডাক্তার আছে সেই ডাক্তারদের লিস্ট হচ্ছে এইটা এবং হসপিটালের এই অংশটাতে সমস্ত ধরনের ল্যাবরেটরি হচ্ছে এই জায়গাতে
এবং এটার সুবিধা হচ্ছে আপনাকে কোনো রকম টেস্ট করার জন্য বাইরে যাইতে হবে না এবং সব কিছু আপনি ইন হাউস এখানে পাবেন। আর এই সাইটটাতে সাধারণত ক্যাশ কাউন্টার এবং রিপোর্ট ডেলিভারির যেই অংশ সেটা হচ্ছে এই সাইটটাতে আছে। এখান থেকে পেমেন্ট করা যায় এবং রিপোর্টগুলো নেওয়া যায় এখান থেকে। এই রোবটটার নাম হচ্ছে দাভিঞ্চি এক্সআই। দাভিঞ্চি এক্সআই সার্জিক্যাল রোবট একটা অত্যাধুনিক সার্জিক্যাল সিস্টেম যা মাইক্রো ইনভেসিভ সার্জারিতে ব্যবহার করা হয়। সার্জন কনসোল থেকে হাত ও আঙ্গুল দিয়ে কন্ট্রোল করলে রোবট সেই অনুযায়ী সুনির্দিষ্টভাবে অস্ত্রোপচার চালায়। এই রোবটের আর্মগুলো মানুষের হাতের তুলনায় অনেক বেশি নমনীয় এবং ছোট জায়গায় প্রবেশ করতে পারে। এই রোবট দিয়ে এই হসপিটাল গত বছর এবং এই বছরে 7 মাস এবং 2 মাসের বাচ্চা শিশুকেও সার্জারি করে তারা 100% সফলতা পেয়েছে। পাশের যে রোবটটা দেখছেন এই রোবটটার নাম হচ্ছে টিনাভি রোবট। এটি একটি উন্নত মানের সার্জিক্যাল রোবট সিস্টেম। এটা মূলত চীন থেকেই তৈরি। এই রোবট মূলত হাড়ের সার্জারি এবং অর্থোপেডিক সার্জারিতে ব্যবহার করা হয় এবং এই রোবটটা চীনের প্রথম নেভিগেশন সহায়ক রোবোটিক সার্জারি সিস্টেম হিসেবেও পরিচিত। এই রোবট দিয়ে অর্থোপেডিক সার্জারি, স্পাইন, পেলভিক এবং জয়েন্ট সার্জারি করা হয়। হাড় ভাঙ্গা বা মেরুদণ্ডের জটিল অপারেশন, হিপ এবং হাঁটুর প্রতিস্থাপনের অপারেশন এই রোবট দিয়ে করা হয় এবং এইটার ইনফেকশনের ঝুঁকি খুবই কম। এইখানে যে মেশিনটা দেখতে পাচ্ছি এইটা দিয়ে সাধারণত পেমেন্ট করা যায় হসপিটালে। তো কেউ যদি লাইনে দাঁড়ায় পেমেন্ট না করতে চায় তাহলে সে সরাসরি এখানে ব্যাংক অথবা আলিপে থেকে পেমেন্ট করতে পারে অথবা উইচ্যাট থেকে পেমেন্ট করতে পারে। এখানে পেমেন্ট করার জন্য ব্যাংকের অ্যাপ এবং আলিপে থেকে যেই কিউআর কোড থাকবে সেই কিউআর কোডটা এখানে ধরলে অটোমেটিক এখানে পেমেন্ট হয়ে যাবে। আর তার পাশে যেই মেশিনটা দেখতে পাচ্ছি এটা একটা রিপোর্ট ডেলিভারির মেশিন। সাধারণত যে পেশেন্ট কার্ড থাকে সেই পেশেন্ট কার্ড দিয়ে এখানে সোয়াপ করলে এই মেশিনে হসপিটালে কবে এসেছে কেউ, কবে কোন দিন কোন রিপোর্ট এবং কোন ডাক্তারকে দেখানো হয়েছে সব ধরনের রিপোর্টিংগুলো হচ্ছে এই জায়গাতে পাওয়া যাবে এই মেশিনের মাধ্যমে। আমরা এখন আছি হসপিটালের একদম ভিতরে, যেখানে আশেপাশের রুমগুলোতে পেশেন্ট আছে। সো এখানে আসলে কথা বলা একবারই নিষেধ। তো আমি তাদের পারমিশন নিয়ে খুব আস্তে আস্তে কথা বলার একটা চেষ্টা করতেছি আর কি। এই যে এই ডেস্কটা আছে, এই ডেস্কটা হচ্ছে নার্সিং স্টেশন। সাধারণত ডিউটিরত যে নার্সরা আছে তারা হচ্ছে এখানে থাকে। যে কোনো জরুরি প্রয়োজনে এই নার্সদেরকে এখানে রিচ করা যাবে। এগুলো সবগুলোই হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য বানানো এবং এখানে পেশেন্ট আছে। আর এটা হচ্ছে এখানকার রুফটপ এবং রুফটপটা অ্যামেজিং এবং এখানকার ডিজাইন খুবই মডার্ন ডিজাইনের একটা রুফটপ এখানে। আর এখানে কিছু চেয়ার আছে, টেবিল আছে। আমরা এখন একটা কেবিন দেখতে যাব রোগীদের জন্য, যে তাদের কেবিনের ডিজাইনগুলো কেমন, তাদের কেবিন আসলে কতটা মডার্ন এবং তাদের কেবিনগুলো আসলে দেখতে কেমন এবং কী কী সুযোগ সুবিধা আছে কেবিনের ভিতরে। এটা হচ্ছে একটা কেবিন। তো এখানে ঢুকতেই হচ্ছে হাতের ডান সাইডে ওয়াশরুমের ভিতরে একটা হেয়ার ড্রায়ার, একটা বেসিন, তারপরে এখানে আছে কমোডটা হচ্ছে একদমই অটোমেটেড। মানুষের উপস্থিতি দেখলে সে অটোমেটিক খুলে যায়। এই রুমটা হচ্ছে পেশেন্টের জন্য এবং ওটি থেকে বের করে তারা এই জায়গাতে ট্রান্সফার করবে। আর এখানে বিনোদনের জন্য একটা টিভি আছে, পুরো হসপিটাল জুড়ে ওয়াইফাই আছে। এখানে একটা ছোট্ট আলনা আছে, যে আলনাটাতে কাপড় চোপড় রাখতে পারবে। আর ভিতরে 2টা সোফা। আর পাশের যেটা পাচ্ছে এটা হচ্ছে একটা ডাইনিং রুম। এই ডাইনিং রুমে যেটা আছে সেটা এখানে একটা টেবিল অ্যান্ড চেয়ার। আই থিঙ্ক এটা খাবার খাওয়ার জন্য পেশেন্ট সহ পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা আসবে তাদের আসলে। এবং এই রুমের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে 4টা চেয়ার সহ একটা টেবিল, যে টেবিলটাতে চেয়ারটা সাধারণত খাবারের জন্য এটা ব্যবহার করা হবে। আর এখানে আছে কয়েকটা সোফা। হাতের বাম পাশে এখানে একটা কাভার্ড আছে আর এখানে
ভিতরে পানি পানি গরম করার একটা ওয়াটার হিটার এবং সেই সাথে কিছু ওয়ান টাইম কাপ আছে যেটা ইউজ করা যাবে। কেবিন, ওয়াল ক্যাবিনেট, এখানে ওয়াল ক্যাবিনেট আছে, কাপড় চোপড় থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র রাখার জন্য এখানে ওয়াল ক্যাবিনেট আছে। কেবিন থেকে নেমে আমরা সরাসরি তার নিচের ফ্লোরে আসি। নিচের ফ্লোরটাই হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য একটা পুরো ডেডিকেটেড ডিপার্টমেন্ট, এবং এই ডিপার্টমেন্টে সাধারণত যেই কাজটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা পেশেন্ট অপারেশনের পরে যখন সে ভর্তি থাকে এবং ভর্তির যেই পেশেন্টটা আছে সেই পেশেন্টটাকে ফলো আপ, তার যেই প্রসিডিউর অনুযায়ী তাকে রেগুলার চেক আপ করবে, সেই সেকশনটা হচ্ছে এইটা। এখান থেকে ডাক্তার পেশেন্টকে দেখাশোনা করে এবং তার পরবর্তী নির্দেশনাগুলো দেয় এই জায়গাটা থেকে। এবং এরপরে আমরা সরাসরি চলে আসি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে, এবং এই ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের পরিবেশটা খুবই সুন্দর এবং অসাধারণ, এবং এর ভিতরে একটা কফি শপও আছে, এবং পেশেন্টদেরকে ইমার্জেন্সি চেক আপ করার জন্য এখানে 3টা আলাদা আলাদা রুম আছে ডাক্তারদের জন্য। It's not like a small clinic. We don't like to make patients feel like clinics, right? Number two is these screens are completely, can you see there's no brand screens here, but these are 4K technology screens where you can see here the USB, and can you see behind this whole connection is done for 5G. So why we are calling that technology? Because these screens can use for MDT, online MDT. So multiple doctors from different departments, different countries can access with the same thing. The doctor here, the patient can be seeing the surgery. It can be into 4 different screens. Wow. So they can see the surgery here, the reports are here. Wow. They will be talking to doctors in the different screens together with the patient. Wow. This will make the next future more convenient. So if we have doctors from Thomas Jefferson, Cleveland Clinic, right, Ohio Clinic. These all doctors will be talking here about the cancer. এটা একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের জরুরি বিভাগের রুম, এবং এখানে সাধারণত যে রোগী সরাসরি এসে শুরুতেই হচ্ছে তাদেরকে এখানে দেখানো হয়, এবং এখানে দেখার পরে তাদের সাথে পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করা হয়। আর তার পাশেই যে স্পেশাল ক্লিনিক যেটা আছে, এখানে সাধারণত মেডিকেল বোর্ড গঠন করে এখানে চিকিৎসা দেওয়া হয়। আমরা আমাদের ভিতর থেকেই ইনস্ট্যান্ট একজনকে পেশেন্ট বানাই এবং তার জন্য একটা ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করি। এখানে একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছেন। তো আমরা তাদের সার্ভিস দেখলাম এবং আমরা সন্তুষ্ট তাদের সার্ভিস দেখে। So anyways, thank you so much. Thank you so much. God bless you all. It's amazing. Outstanding. Idea is about to get better treatment than the local. Better right? and affordable treatment Yes, for better everyone. and more affordable treatment than they are getting in the local hospitals. So I think the existence of our hospital and why we are letting more people, foreigners, to know our hospital is because we are able to provide that kind of service and treatments to them. And if we have their trust and their confidence to really come to our hospital, we would like to have some people like Dr. Marov, Or to someone to guide us in a better yes, way. to guide us, and also to supervise, and also do some background check, for the patients. Yeah. And also, he would, to check the patient's situations in Bangladesh, and if he is really in that kind of situation, and also if he would be able to, provide for themselves to come to China, and also
what is happening in China during his visit here. It's like a vouch for both sides, you know. So he is in a very neutral position, you know. He would like. I think it's a very good thing for both sides of It's our more like hospital. Yes, and mutual also, friendship. Yes, and also patients from Bangladesh and other doctors from Bangladesh, because he is like a channel for us to have a better understanding for each other, and also a vouch, you know, not only for our hospital but also for the patients from Bangladesh. নিয়ে এখন আমাকে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। হসপিটাল থেকে ট্রিটমেন্টের জন্য যত সমস্ত তথ্য দেওয়া দরকার ছিল সেটা তারা দিছে। এখন বাকি যেই তথ্যগুলো দরকার সেটা হচ্ছে এখানে আসবে কিভাবে, এখানে তারা থাকবে কোথায়, তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের প্রভাষীর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের একজন অ্যাডভাইজার আছেন গুয়াংজুতে। এখন তার সাথে আমার আলাপ আলোচনা করতে হবে এবং করে আমি এইটা আপনাদেরকে আগামীকাল হয়তোবা জানাইতে পারবো। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হচ্ছে ফোসান ফোসুন ছানসেং হসপিটাল। এটা চীনের গুয়াংডং প্রদেশের ফোসান শহরের ছানসেং ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা চায়নার জাতীয় গ্রেড এ এর ৩য় স্তরের একটা হসপিটাল। এই হসপিটালটা প্রতিষ্ঠিত হয় প্রায় ১৯৫৮ সালে। এই হসপিটাল শুধু চিকিৎসাই না, এদের গবেষণাতেও ভালো রকমের ভূমিকা আছে। এই হসপিটালের শয্যা সংখ্যা মোটামুটি ১২০০ এবং তাদের বার্ষিক রোগীর সংখ্যা বহির্বিভাগে 2.6 মিলিয়ন এবং বার্ষিক অন্তর্বিভাগের রোগী হচ্ছে এখানে প্রায় ৬০,০০০-এর মতো। কর্মচারীর সংখ্যা এখানে মোটামুটি ২৬০০ প্লাস হবে এবং যার মধ্যে প্রায় ৮০০ জন আছে যাদের মেডিকেলের মধ্যম এবং উচ্চ স্তরের ডিগ্রি আছে। এখানকার যেই ডক্টর ম্যানেজমেন্টে আছে তার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম তারা সব ধরনের চিকিৎসা এখানে প্রদান করে। তবে বিশেষভাবে এই হসপিটাল কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি, নিউরো সার্জারি, অনকোলজি, স্পাইন সার্জারি এবং অর্থোপেডিক সার্জারিতে তারা বিশেষভাবে অভিজ্ঞ। এবং ২০১৮ সালে এই হসপিটাল একটা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা ইউনিট প্রতিষ্ঠা করে। এই ইউনিটে ইংরেজি অনুবাদ, পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল আছে। এই ডিপার্টমেন্ট প্রতি বছরে প্রায় গড়ে ৫,০০০ ফরেন পেশেন্টকে তারা সেবা দিয়ে থাকেন। এখন কথা হচ্ছে এই হসপিটালটা আসলে কাদের জন্য? যারা সাধারণত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে চান এবং সিঙ্গাপুর যাওয়ার খরচ অনেক বেশি হয়ে যায় তাদের জন্য আসলে এই হসপিটালটা। যদিও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের সাথে এটা কম্পেয়ারেবল না, কিন্তু সিমিলার টাইপের সেবা কিন্তু তারা এই জায়গাতে দিয়ে থাকে। এবং এখান থেকে বলা যায় যদি আপনি উন্নত মানের সাশ্রয়ী চিকিৎসা চান এবং চীনের অভিজ্ঞ ডাক্তার এবং একটা শক্তিশালী হেলথ কেয়ার ব্যবস্থা চান তাহলে এই হসপিটালটা আপনার জন্য। আমি যখন এই হসপিটালটা ঘুরে ফিরে দেখা শেষ করি ঠিক সেই সময় হসপিটাল কর্তৃপক্ষ বাংলাদেশের ২ জন ডাক্তারের সঙ্গে অনলাইন মিটিং করতেছিলেন এবং আমি যাওয়ার পরে তারা আমাকে ভিডিও কলে দেখালেন যে কাদের সঙ্গে কথা বলতেছিলেন। তার ভিতরে একজন ডাক্তার মারুফ মোল্লা এবং ডাক্তার আব্দুর রশিদ। কিন্তু আমি ডাক্তার মারুফ মোল্লাকে অনেক আগে থেকেই চিনতাম এবং সেটা খুব ভালোভাবে চিনতাম। যেহেতু গুয়াংজুতে বাংলাদেশি কম তাই এখানকার সব বাংলাদেশি মোটামুটি সবাইকে খুব ভালোভাবে চেনে। এবং হসপিটাল কর্তৃপক্ষ আমাকে ডাক্তার মারুফ মোল্লার সাথে কথা বলতে বলে এই হসপিটালের খরচ এবং হসপিটালে কীভাবে আসতে পারবে বাংলাদেশিরা সেই বিষয়ে জানার জন্য। এরপর আমি তার গুয়াংজু অফিসে যাই। পাবে সেটা বলতে পারবো না, তবে এখন পর্যন্ত যে রকমের ওয়েলকামিং দেখছি তাতে আলহামদুলিল্লাহ ভালো। ট্রিটমেন্ট করার জন্য আসছে, ভালো তো মনে হচ্ছে। একটু যদি কম্পেয়ার করেন কালচারাল ব্যাপার, হেরিটেজের ব্যাপার আর এটা প্র্যাকটিসের ব্যাপার। বাংলাদেশে এখন এই প্র্যাকটিস আরম্ভ হয়নি, তাই না, আরম্ভ হয়েছে। ইট টেক্স জেনারেশন টু এস্টাবলিশ দিস থিংস। এরকম না যে আজকে প্র্যাকটিস করেন কালকে 5 বছর পর আপনি ঠিক হয়ে যাবেন। ওই জেনারেশনকে প্র্যাকটিস করতে গেলে 2 to 3 জেনারেশন লাগে টু আপগ্রেড টু দেশের। আমাদের দেশে হচ্ছে, আস্তে আস্তে করে হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আবার আস্থাও বাড়বে। কারণ আমাদের দেশের একটা প্রবলেম হলো আমরা লেখাপড়া করি বেসিক্যালি পয়সা কামানোর জন্য। দ্যাটস দ্য ওয়ার্স্ট পার্ট। মানুষ লেখাপড়া করে নলেজের জন্য। আমাদের দেশে ঠিক উল্টা, পয়সা মানে কীভাবে চাকরি পাবে, কীভাবে ডাক্তার হয়ে বেশি কামাবে। আপনার মাথার মধ্যে যদি এগুলি থাকে তা আপনার দ্বারা অন্তত ভালো কাজ হবে না। কেউ কেউ বলছেন চীনের সেবা আন্তর্জাতিক মানের। চাইনিজদের যে
মেডিকেশন সিস্টেম সেটার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। এখানকার যে ডায়াগনস্টিক সিস্টেম সেটা যেমন সুন্দর, পাশাপাশি সেটার প্রাইসিংটা অনেক কম। অতএব আমি আশা করব যে বাংলাদেশি পেশেন্ট যারা উন্নত চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তারা একবার অন্তত ঘুরে যাবেন চায়না থেকে। আশা করি যে আমাদের পেশেন্টরা যদি এখানে আসে তারা সুন্দর চিকিৎসা নেবে এবং বাংলাদেশ ও চায়নার যে মধ্যে যে বন্ধুত্ব এটা আরো অনন্য মাত্রা পাবে বলে আমি আশাবাদী। বাংলাদেশ থেকে চীনে রোগীদের যে প্রথম দলটি এসেছে, চীনা দূতাবাসের নির্দেশে এর পুরো কাজটি করেছে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার। প্রতিষ্ঠানটি বলছে চীনা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়েছেন তারা। আমি এখন আছি তৃতীয় স্টেপে এবং এই জায়গাতে আমি আপনাদেরকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, যেই প্রশ্নগুলোর উত্তর আমি নিজে খোঁজার চেষ্টা করেছি হাসপাতাল থেকে এবং হাসপাতালের বাংলাদেশি অ্যাডভাইজারদের কাছে থেকে। এখানে প্রথম যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হচ্ছে চিকিৎসার জন্য হাসপাতালে কতদিন থাকতে হবে। চিকিৎসার জন্য হাসপাতালে থাকাটা নির্ভর করবে আসলে রোগের উপর। এটা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে জানায় দেবে এবং তারা একটা এস্টিমেট ডেট জানায় দেবে এবং সেটার উপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চিকিৎসার মোট খরচ কত হবে এবং কি কি খরচ অন্তর্ভুক্ত আছে। চিকিৎসার মোট খরচটা নির্ভর করবে আপনার রোগের উপরে এবং এইটা হসপিটাল আপনাকে আগেই জানায় দিবে। এর কারণ হচ্ছে আপনি যখন রিপোর্ট এবং আদার্স হসপিটাল যেই ডাটাগুলো চায় সেই ডাটাগুলো যখন দিয়ে দিবেন তখন তারা আপনাকে খরচ সম্পর্কে আইডিয়া দেবে এবং কতদিন থাকতে হবে সেটা সম্পর্কেও আইডিয়া দিয়ে দেবে। তারপরে যদি আপনি এগ্রি থাকেন তাহলে চিকিৎসা নিতে আসবেন, যদি এগ্রি না থাকেন তাহলে চিকিৎসা নিতে আসবেন না। হাসপাতাল কি ইংরেজি বা বাংলা বোঝে এমন কেউ আছে যিনি আপনাকে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, হাসপাতালগুলোর ম্যাক্সিমাম জায়গাতেই ইংলিশ বোঝে, তবে সরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে একটু সমস্যা হইতে পারে। এটা সম্পর্কে আমি ইনশিওর করতে পারতেছি না, কারণ আমি এখন পর্যন্ত পাবলিক হসপিটালে যাইতে পারিনি। তবে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার আপনাদেরকে ট্রান্সলেটর দেবে এবং তারা আপনাদেরকে হসপিটালের সমস্ত কার্যক্রমে সাহায্য করবে এবং সেখানে বাংলাদেশি ট্রান্সলেটর থাকবে। চিকিৎসার পর কি কি ওষুধ বা ফলো আপ করার দরকার হবে? ওকে, চিকিৎসার পর যে ফলো আপ সেইটা নির্ভর করতেছে পুরোপুরি আপনাদের উপরে। যদি আপনারা নিজেরা আসেন তাহলে আপনাদেরকে মেইলে ফলো আপ করতে হবে বা তাদের সিস্টেমে ফলো আপ করতে হবে। তো এইটা একটা কমপ্লেক্স ব্যাপার, কারণ যেহেতু ভাষার একটা ইস্যু আছে। যদি আপনি চাইনিজ ভাষায় পারদর্শী হন তাহলে এইটা আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন। আর যদি আপনি এমন কোনো হসপিটালে যান যে যারা পুরোপুরি ইংরেজি বোঝে তাহলে সেখানে আপনি নিজে ফলো আপ করতে পারবেন। তবে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার ফলো আপের জন্য তাদের ঢাকায় একটা সেন্টার হবে, যেই সেন্টারে আপনারা ফলো আপ করতে পারবেন এবং সেখানে বাংলাদেশি যেই ডাক্তার চায়না থেকে পড়ালেখা করে চলে গেছেন বা এখনও আছেন, তো তাদের ভিতর থেকে হয়তোবা কিছু লোককে সিলেক্ট করে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারে রাখা হবে সেখানে এই ফলো আপগুলোর জন্য। তো আপনি যখন বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারে ফলো আপ করবেন ঠিক সেই সময়ে বাংলাদেশি যেই চিকিৎসক সে চীনা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবে এবং খুবই ইমার্জেন্সি হলে আপনাদেরকে নিয়ে জুম মিটিংয়ে বসবে। হাসপাতালে থাকার সময় খাবারের ব্যবস্থা কিভাবে হবে, হালাল খাবার পাওয়া যাবে কিনা। হাসপাতালে থাকার সময় খাবারের যে ব্যবস্থা সেটা হচ্ছে ইউনানের বেশ কিছু হাসপাতালে মুসলিম ক্যান্টিন আছে। চাইনিজ যে মুসলিমরা আছে সেই মুসলিমদের ক্যান্টিন ওখানে আছে এবং আপনারা সেখান থেকে খাবার নিতে পারেন। এবং তাছাড়াও চায়নাতে হালাল খাবার অনেক জায়গাতে আছে। আসলে এই বিষয়টা এইরকম যে যখন আপনি মুসলিম এবং আপনি কোনো জায়গাতে যাবেন, আল্লাহ আপনার জন্য সব জায়গাতেই হালাল খাবারের ব্যবস্থা করে রাখবে, জাস্ট আপনাকে একটু খুঁজে নিতে হবে। তো চায়নাতে সব জায়গাতেই হালাল খাবার পাওয়া যায়। চায়নাতে অ্যাপ্লিকেশন আছে এবং সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা হালাল খাবার অর্ডার দিতে পারবেন, তারা এসে আপনাদেরকে দিয়ে যাবে। এবং এখানে সর্বত্রই মুসলিম ক্যান্টিন বা মুসলিম রেস্টুরেন্ট সব জায়গাতেই আছে। চিকিৎসার সময় কোনো জটিলতা হলে হাসপাতাল কিভাবে সামলাবে? চিকিৎসার সময় কোনো জটিলতা হইলে হাসপাতাল কিভাবে সামলাবে সেটা হাসপাতালের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আসলে বলার মতো কিছু নাই। হাসপাতাল সেই সময়ের সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনাদেরকে ট্রিটমেন্ট দেবে। আমার সাথে কোনো পরিবারের সদস্য থাকতে পারবে কি এবং তাদের জন্য কি নিয়ম আছে? পেশেন্টের জন্য যেটা নিয়ম
এবং পেশেন্টের পরিবারের সদস্যের জন্য একই নিয়ম। সো এখানে সর্বোচ্চ 2 জন অ্যাটেন্ডেন্স নিয়ে আসা যাবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কি কি কাগজপত্র দেবে যা দেশে ফিরে কাজে লাগতে পারে? হাসপাতাল থেকে আপনাকে ছেড়ে দেওয়ার পরে অবশ্যই সমস্ত ডকুমেন্টস আপনাকে দিবে, সমস্ত রিপোর্ট এবং পেমেন্টের রিসিপ্ট থেকে শুরু করে সমস্ত ডেটা আপনাকে দিয়ে দেবে, যেগুলো আপনি দেশে অন্য কোথাও দেখাইতে গেলে বা অন্য কোনো ডাক্তার অন্য কোনো দেশে দেখাইতে গেলে যেটা আপনার কাজে দিবে। হাসপাতালে যোগাযোগের জন্য কি জরুরি নম্বর বা ইমেল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যখন হাসপাতাল সিলেক্ট করবেন তখন আপনি হাসপাতালের কাছ থেকে এসব পেয়ে যাবেন। হাসপাতালে ভর্তির আগে কি কি পরীক্ষা বা প্রস্তুতি গ্রহণ করতে হবে? হাসপাতালে ভর্তির আগে আপনার পূর্ববর্তী যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো হাসপাতালকে দিবেন। তখন হাসপাতাল আপনাকে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনার সেই ট্রিটমেন্টের জন্য আপনাকে পরবর্তী টাস্ক দিয়ে দেবে। চিকিৎসার সফলতার হার কত? এই পর্যন্ত চায়নাতে বাংলাদেশি 14 জন রোগী আসছে এবং তারা সবাই সুস্থ। হাসপাতালে কী ধরনের সুবিধা আছে, যেমন ওয়াইফাই, লন্ড্রি এবং রোগীর জন্য বিনোদন? হাসপাতালে সুবিধা আছে, যেমন ওয়াইফাই আছে, লন্ড্রি আছে এবং রোগীর বিনোদনের জন্য রোগীর বেডরুমে একটা টিভির ব্যবস্থা করা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে চাইনিজ টিভি। আমার মনে হয় যে চাইনিজ কোনো সিরিয়াল দেখে আপনারা মজা পাবেন না যদি চাইনিজ ভাষা না বোঝেন। চিকিৎসার সময় আমার গোপনীয়তা এবং নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? চিকিৎসার সময় আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত কিভাবে হবে এটা বলাটা একটু মুশকিল। তবে তারা তাদের কোনো ডেটা কাউকে দেয় না এবং তারা তাদের রোগীর কোনো তথ্য কোথাও বিক্রি করে না বা দেয় না। সো এই জায়গাতে একটা নিরাপত্তার, আপনার ডাটার নিরাপত্তা তারা দিবে। হাসপাতাল থেকে বাইরে কোথাও ফলো আপ চিকিৎসার জন্য যেতে হবে কি? না, হাসপাতাল থেকে বাইরে কোথাও কোনো ফলো আপ চিকিৎসার জন্য যেতে হবে না। এখানে সব কিছুই আপনারা হাসপাতালের ভিতর পাবেন। চীনে কোন ধরনের চিকিৎসা অন্য দেশের তুলনায় ভালো এবং কেন? খুবই সুন্দর একটা কোশ্চেন। চীনে সাধারণত চীনা নাগরিকদের ক্ষেত্রে তারা টিসিএম ব্যবহার করে। টিসিএম হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন। সাধারণত কোনো একটা অপারেশন হইলে সেই ক্ষেত্রে অপারেশনের জন্য তারা মডার্ন টেকনোলজি ব্যবহার করে এবং পরবর্তী মেডিসিনের ক্ষেত্রে তারা টিসিএম ব্যবহার করে। এটা যদিও সব রোগীর জন্য তারা করে না, এটা আসলে রোগীর অবস্থার উপর ভিত্তি করে তারা এই ডিসিশন নেয়। তবে এটার জন্যই চীনের চিকিৎসা পদ্ধতি একটু আলাদা এবং সেম পদ্ধতি কিন্তু জাপানেও আছে। চীনের কোন কোন শহরে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা আছে? চীনের বর্তমানে আমি গুয়াংজুতে আছি। গুয়াংজুতে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা আছে। কুনমিংয়ে আছে, উহানে আছে, তারপরে ইউতে আছে, বেইজিংয়ে আছে। আপনারা সারা চায়নার যেখানে আপনারা কমিউনিকেশন করতে পারবেন সেখানেই ট্রিটমেন্ট নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কোন কোন হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড সার্ভিস দেয়? সব হাসপাতালই বাংলাদেশি রোগীদের ডেডিকেটেড সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, তবে এটা জাস্ট ম্যানেজ করে নিতে হবে। তারপরের কোশ্চেন, অ্যাপয়েন্টমেন্ট অনলাইন বা অফলাইনে কিভাবে নেওয়া যায়? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে বা অফলাইনে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তমানে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এবং তারা অনলাইনে সমস্ত ডিটেলস নিয়ে মেডিকেলে সাবমিট করে এবং মেডিকেল সেখান থেকে আবার তাদেরকে জানায়, তারপর তারা রোগীদেরকে জানায়। এইভাবে এখন বর্তমানে কাজ হচ্ছে, তবে সামনে এই প্রসেসটা আরও ইজি হবে। প্রাথমিক চেক আপ বা কনসালটেশন চার্জ কত? প্রাথমিক চেক আপ বা কনসালটেশন চার্জ এটাও ঠিক বাংলাদেশের মতোই। এখানে হসপিটাল, সরকারি হসপিটালে কম এবং বেসরকারি হসপিটালে বেশি। কোন কোন রোগের চিকিৎসা এখানে করা হয়? আচ্ছা, এখানে সব রোগের চিকিৎসাই করা হয়, এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই। এখানে আসলে আপনারা সব রোগের চিকিৎসাই পাবেন। একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে তারা এইখানে অর্গান ট্রান্সপ্লান্ট করে না। সাধারণত এটা শুধুমাত্র বিদেশিদের জন্য এই রুলসটা। দোভাষী বা ট্রান্সলেটর সার্ভিস কি ফ্রি নাকি চার্জেবল? বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার যারা বর্তমানে সেবা দিচ্ছে তারা এখানে একটা পেমেন্ট রাখে আমার জানা মতে। তবে আপনাদের পরিচিত যদি কেউ থাকে চায়নাতে যে চাইনিজ ভাষা জানে, আপনারা তাদেরকেও নিয়ে আসতে পারেন আপনাদের ট্রান্সলেটর হিসেবে, অথবা আপনারা
বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের কাছে থেকেও নিতে পারেন। আচ্ছা, পেমেন্ট কি আগে করতে হয় নাকি চিকিৎসা শেষে? যদি আপনারা নিজে নিজে কেউ আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এইটা হসপিটালের সঙ্গে কথা বলে নিতে হবে। আর যদি কেউ বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার তাদের সঙ্গে যোগাযোগ করে আসেন তাহলে তাদের নিয়ম অনুযায়ী আপনাদেরকে সেটা করতে হবে। কী ধরনের পেমেন্ট মেথড গ্রহণ করে? ক্যাশ, কার্ড, অনলাইন? হ্যাঁ, পেমেন্ট নিয়ে ভালো ইস্যু আছে এখানে। সো বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার তারা আপনাদেরকে পেমেন্টের সমাধান দেবে এবং আপনারা এখানে ইউএসডিতেও পেমেন্ট করতে পারেন, কার্ডেও পেমেন্ট করতে পারেন, ক্যাশেও পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো লোকাল এজেন্ট বা কনসালটেন্ট আছে যারা বাংলাদেশি রোগীদের হেল্প করবে? হ্যাঁ, লোকাল এজেন্ট বা কনসালটেন্ট যেটাকে বলেন সেটা হচ্ছে এখানে চাইনিজ যে হসপিটাল আছে সেই হসপিটালের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার তারা যোগাযোগ রক্ষা করে এবং তারা বাংলাদেশিদের জন্য এখানে সার্ভিস প্রোভাইড করে। সো আপনাদের যে কোনো রকমের সমস্যা আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি একা ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা একা ম্যানেজ করতে পারবেন। হাসপাতাল ট্রান্সপোর্ট বা পিক আপ সার্ভিস দেয় কি না? অবশ্যই হাসপাতাল আসলে পিক আপ সার্ভিস বা ট্রান্সপোর্ট সার্ভিস দিবে সেটা নির্ভর করতেছে আপনার বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের উপরে। আপনারা ট্রান্সপোর্ট বা পিক আপ সার্ভিস নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাদেরকে এই সার্ভিস নিশ্চিত করবে। হাসপাতাল কতটা আধুনিক? কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়? হাসপাতাল অনেক বেশি আধুনিক, এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। এখানে সব ধরনের প্রযুক্তিই আছে এবং খুবই আপডেট প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়। কোনো বাংলাদেশি রোগীর পূর্ব অভিজ্ঞতা জানা যাবে কি? হ্যাঁ, বাংলাদেশি যে কয়জন এখানে চিকিৎসা নিয়েছেন তাদের পূর্ব অভিজ্ঞতা খুবই ভালো। আমি আমার ভিডিওতে একজনের অভিজ্ঞতা শেয়ার করব একটু পরে, তখন আপনারা দেখতে পারবেন। ডায়াবেটিসের জন্য তারা মেডিসিন আবিষ্কার করেছে বলে জেনেছিলাম, বিস্তারিত জানাবেন। এখানে ডায়াবেটিসের জন্য আসলে অনেক মেডিসিনই আছে, কিন্তু ডাক্তার আপনাকে কিভাবে দিবে এবং কিভাবে দিবে না এটা আসলে নির্ভর করে ডাক্তারের উপরে। ভারতে যেমন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ সেবা নিতে যায়, চীনের ক্ষেত্রে চিকিৎসা সেবার পলিসি কী এবং খরচ তুলনামূলক কেমন, চিকিৎসার মান কেমন? খরচ তুলনামূলক এখানে চীনা নাগরিকের জন্য যেটা বাংলাদেশের নাগরিকদের জন্য সেম। বাংলাদেশের যেরকম প্রাইভেট হসপিটালে খরচ একটু বেশি হয়, সরকারি হসপিটালে যেমন খরচ কম হয়, তবে সেই ক্ষেত্রে চীনের বেসরকারি হাসপাতালে খরচ একটু তুলনামূলক কম। বাংলাদেশি রোগীদের জন্য আলাদা কাউন্টার বা সাপোর্ট ডেস্ক? আচ্ছা, বাংলাদেশি রোগীদের জন্য আলাদা কাউন্টার বা সাপোর্ট ডেস্ক এটা নিয়ে কথা বলেছি। এখন যেহেতু রোগী কম, তো যার কারণে তারা এটা নিয়ে এখনও চিন্তা করেনি, তবে সামনে রোগী বাড়লে তারা এটা করবে। বাংলা বা ইংরেজি জানা ইন্টারপ্রেটার স্টাফ? আচ্ছা, বাংলা বা ইংরেজি জানা ইন্টারপ্রেটার আপনারা অনেক পাবেন হসপিটালে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে বাংলা জানা ইন্টারপ্রেটার হয়তো বা পাওয়াটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, তবে যদি পেশেন্ট বেশি হয় তাহলে তারা এটা করবে। অ্যাপয়েন্টমেন্ট ও রিপোর্ট ডেলিভারির প্রক্রিয়া সহজীকরণ? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট এবং রিপোর্ট ডেলিভারির প্রক্রিয়াটা খুবই সহজ। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা নিজেরাও অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতে পারেন। আর রিপোর্ট ডেলিভারি আসলে সব কিছুই এখানে অনলাইন ভিত্তিক। রিপোর্ট ডেলিভারির জন্য তারা আপনাদেরকে হসপিটালের কার্ড দিবে এবং সেই হসপিটালের কার্ড ওখানে মেশিন আছে এবং মেশিনে আপনি সোয়াপ করলে আপনারা আপনাদের রিপোর্টের ডিটেলস দেখতে পারবেন। এবং একই হাসপাতালে যদি আপনার রিপোর্ট দেখাইতে হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ডিজিটাল সিস্টেম আছে, আপনার পেশেন্ট কার্ড দিয়ে তারা অটোমেটিক সব কিছু দেখে নিতে পারবে। বাংলাদেশিদের জন্য বিশেষ ডিসকাউন্ট বা মেডিকেল প্যাকেজ? বাংলাদেশিদের জন্য এখানে বিশেষ ডিসকাউন্ট বা মেডিকেল প্যাকেজ বলে তেমন কিছু নাই, তবে এই জিনিসটা একটু ডিপ্লোম্যাটিক। এটার রিজন হচ্ছে যেহেতু চাইনিজ সরকার এটা বাংলাদেশের সঙ্গে খুবই ইন্টারনালি ডিল করতেছেন, তবে অন্যদের থেকে আমি এতটুকু বলতে পারি যে এখানে বাংলাদেশিদেরকে একটু সফটভাবেই দেখা হয় এখন। আসলে মেডিকেল প্যাকেজ যেমন ফুল বডি চেক আপে মেডিকেল প্যাকেজ আছে, সার্জারি বা চিকিৎসার প্যাকেজ মূল্য তালিকা, এগুলো ডিপেন্ড করতেছে পুরোপুরি
রোগীর সিচুয়েশনের উপরে। তো ফুল বডি চেক আপের জন্য যেমন কিছু হসপিটালে আমি দেখেছি এটা বাংলাদেশি টাকায় সম্ভবত 25 থেকে 30 হাজারের মতো হবে, এর ভিতরে কাভার হয়ে যাবে। আবার কিছু কিছু হসপিটালে এর থেকে অনেক বেশি পড়তে পারে। আর ডিসকাউন্টের ব্যাপারটা আপনারা আলোচনা করে নেবেন বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের মাধ্যমে, যেহেতু তারা সরাসরি হসপিটালের সঙ্গে সম্পৃক্ত এবং হসপিটাল যেহেতু সরাসরি আমাকে প্রাইস নিয়ে কোনো কথা বলেনি, এখানে অবশ্যই আমাদের জন্য ভালো সুযোগ সুবিধা আছে। বাংলাদেশিদের জন্য বিশেষ ডিসকাউন্ট বা বিশেষ সুবিধা নিয়ে আমার সাথে কথা বলেনি। তারা আমাকে বলেছে যে তারা বাংলাদেশিদেরকে ভালো সার্ভিস দিবে এবং এটার জন্য তারা বাংলাদেশি যেই অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলছেন। চিকিৎসা ভিসা আপনারা মূলত দুইটাভাবে করতে পারেন। তো প্রথমটা হচ্ছে আপনারা নিজে নিজে করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের $10,000 সমপরিমাণ টাকা আপনাদের ব্যাংকে রেখে ব্যাংকে স্টেটমেন্ট দিতে হবে। নিজে নিজে আপনাদেরকে হসপিটালের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে ইনভাইটেশন লেটার নিয়ে আপনাদেরকে ট্রাই করতে হবে। এই জিনিসটা অনেক সময় সাপেক্ষ এবং এই জিনিসটা অনেক কমপ্লেক্স, বিশেষ করে চাইনিজদের সাথে ডিল করাটা। তবে এইখানে আপনারা কাজ করতে পারেন সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের সাথে আপনারা কথা বলবেন। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার আপনাদেরকে চায়নাতে গ্যারান্টর হয়ে এখানে নিয়ে আসবে এবং এইটার সুবিধা হচ্ছে এই যে $10,000 যেই ব্যাংক স্টেটমেন্ট সেটা আপনাদেরকে দিতে হবে না। সো তারা আপনাদের এখানকার লোকাল গ্যারান্টর হিসেবে কাজ করবেন। আর সেই সাথে চায়নার বর্তমান যেই সমস্যাটা সেটা হচ্ছে বাংলাদেশি অনেক লোক চায়নাতে আসে এবং তারা এই দিক দিয়ে সাতরায় নদী পার হয়ে হংকং চলে যায় এবং যেটার কারণে বাংলাদেশের অনেক পাসপোর্টের এখানে ইন আছে কিন্তু আউট নাই। এবং তারপরে আমার জানা মতে অনেক বাংলাদেশি এখানে জেলে বন্দি আছে যারা নদী পার হইতে গিয়ে ধরা পড়ছে। তো এইখানে আসলে চাইনিজ এম্বাসিকে বুঝাইতে হয় যে আপনি আসলেই বিজনেসে আসতেছেন বা হসপিটালের সেবা নিতে আসতেছেন, এই জিনিসগুলো বুঝাইতে হয়। তো যারা বুঝাইতে সক্ষম তারা ভিসা পায়, যারা বুঝাইতে সক্ষম হয় না তারা ভিসা পায় না। আর ঠিক এই জায়গাতেই বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার তারা যখন আপনার গ্যারান্টর হবে তখন এম্বাসি আপনাদেরকে কোনো রকমের যাচাই করা ছাড়াই আপনাদেরকে ভিসা দিয়ে দেবে। এর কারণ হচ্ছে যাচাই করার যে দায়িত্বটা সেটা হচ্ছে তাদের উপরে। পার্টনারশিপ বা এজেন্সি প্রসঙ্গ, আপনি একজন লিয়াজো ব্যক্তি বা এজেন্ট হিসেবে কাজ করতে চাইলে আপনার ভূমিকা কেমন হবে, কমিশন বা পার্টনারশিপ মডেল কেমন হবে, রেফারেল সিস্টেম বা আনুষ্ঠানিক চুক্তি, আসলে এই বিষয়ে আমার কোনো জানা নাই। তবে এইটার জন্য আপনারা বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমার চিন্তাভাবনা জাস্ট ছিল যেটা আপনাদেরকে এই তথ্যগুলো সরবরাহ করা যে আপনারা কিভাবে সুযোগ সুবিধা পাবেন চায়না থেকে এবং কিভাবে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারবেন সেই বিষয়ে। এটার বাহিরে আসলে আমার কাছে আর কোনো তথ্য নাই। তবে আশার আলো হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে অনেক কাজ হচ্ছে। কুনমিং থেকে ঢাকা আসা যাওয়ার যেই বিমান ভাড়া সেটাও 20,000-এর ভিতর রাখার জন্য এখানে কাজ হচ্ছে এবং চাইনিজ সরকার বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরে বিনিয়োগ করার একটা আগ্রহ প্রকাশ করছেন। প্রাইভেট এবং পাবলিক হাসপাতালের খরচের ডিফারেন্স অবশ্যই আছে এখানে, তবে চাইনিজ নাগরিকরা যেই খরচে চায়নাতে চিকিৎসা পায় ঠিক সেই খরচে যেন বাংলাদেশিরাও পায় সেইটা চাইনিজ সরকার এখানে ইনশিওর করছে। এই পর্যন্ত চায়নাতে প্রায় 14 জন রোগী আসছে এবং 14 জনের ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে এখানে সফল হয়েছে। আর এই বিষয়ে কাজ করতেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যেই খরচে চিকিৎসা ব্যবস্থা করেছেন একই খরচ ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটালে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং হাসপাতালের সাথে কোলাবোরেশনের জন্য কাজ করতেছে ইঞ্জিনিয়ার কোরবান আলী এবং সেই সাথে ডাক্তার মারুফ মোল্লা। মিডিয়া কাভারেজ নিয়ে কাজ করতেছেন চ্যানেল আইয়ের সাংবাদিক মুস্তফা মল্লিক ভাই এবং এই ব্যক্তিগুলো ছাড়াও এখানে আরও অসংখ্য মানুষ আছে যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে। আমি সবার তথ্য জানি না, তবে আস্তে আস্তে যখন জানবো আপনাদেরকে জানাবো। আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভালো লাগছে, কিন্তু এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে যেটা তারা বলছে। একটা হচ্ছে যে
ইমিগ্রেশন থেকে আসার সময় যে একটা কমিউনিকেশন, এখানে একটা একটু কাজ করার সুযোগ আছে, যে যারা এখানে পড়াশোনা করছে, মাস্টার্স করতেছে বা এমডি করতেছে, তাদেরকে নিয়ে আসছে। সো ইংরেজি এবং যে বাংলা ওরা সহযোগিতা করতেছে কমিউনিকেশনের জন্য। প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু চায়না থেকে স্পেশালিস্ট ডাক্তার গিয়ে কিন্তু সহযোগিতা করছে। আমাদের যে 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হলো, তখন কিন্তু চায়না হসপিটাল থেকে ডাক্তার গিয়ে কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্টের জন্য গেছে একটা স্পেশাল টিম, এবং বিভিন্ন সময় গেছে, কোভিডের সময় গেছে, রাইট। সো এবং বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশ থেকেও ডাক্তার কিন্তু আসতেছে এখানে একটা ট্রেনিং করার জন্য, বা এখান থেকে ডাক্তার গিয়েও কিন্তু এটা কিন্তু একটা কোলাবোরেশন হসপিটাল টু হসপিটাল হতে পারে। এইখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এবং চাইনিজ গভর্নমেন্টের সাথে একটা কোলাবোরেশন হয়েছে, এবং ডেডিকেটেড বাংলাদেশের পেশেন্টকে ইনভাইট করার জন্য তার রিকোয়েস্ট করা হয়েছে। এর পাশাপাশি আসলে চায়নার আপনার গংজোতে অনেক ভালো হসপিটাল আছে, এবং বেইজিংয়ে অনেক ভালো হসপিটাল আছে, সব জায়গায় মোটামুটি ভালো হসপিটাল আছে। আমাদের পেশেন্ট কিন্তু বাংলাদেশি পেশেন্ট কিন্তু সব জায়গায় আসতে পারে, গংজো, খুনমিং, বেইজিং, এবং আসছেও। তো আপনার গংজোতে আপনি যদি যান, দেখবেন যে অনেক বাংলাদেশি ভাই বোনেরা ওইখানে চিকিৎসা নিচ্ছেন, ক্যান্সার সহ অন্যান্য ট্রিটমেন্ট নিচ্ছে। আমার ডাক্তার মারুফ মোল্লার সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক ডিটেইলে আলোচনা হয়েছে, এবং যেই আলোচনার ভিডিওটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিব, এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি জানি আপনাদের আরও অনেক হয়তো বা কোশ্চেন আছে, এবং সেই কোশ্চেনগুলোর অনেক অ্যান্সার আপনারা সেখানে পাবেন। ধন্যবাদ সকলকে। চায়না সম্পর্কে আপনারা আরও জানতে চাইলে, অথবা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করি সবাই সুস্থ থাকেন, এবং এই